আমার অনেক ভয় লাগে। আমি মুখে যতই কথা বলি না কেন, এই সব দিকে আমি শূন্য। শূন্য বলতে কিছু নেই চৈতালি, সবকিছু কোনো না কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ আছে। তুমি পারো না আমাকে পরিপূর্ণ করতে? কিন্তু আপনি তো ভাবিকে ভালোবাসেন, একজনকে মনে রেখে আরেকজনের সাথে কিভাবে সংসার করবেন? যাও, তোমার যেতে হবে না। তখন থেকে একটা কথা ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি, নাটক শুরু করেছে। আবিরের কথা শুনেই চৈতালির মন খারাপ হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়ালো না, উল্টো দিকে হাঁটা শুরু করলো। আবির বুঝতে পারলো রেগে কি বলে ফেলেছে, দৌড়ে চৈতালির সামনে দাঁড়ালো। চৈতালি, সরি, আমি তোমার সাথে উচ্চস্বরে কথা বলতে চাই নাই। তুমি কষ্ট পেও না। এই দেখো, আমি কান ধরেছি, সরি বলছি। চৈতালি আবিরের দিকে তাকালো না, পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আবির আবার পথ আটকেই দাঁড়ালো। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। একটা কথা ভেবে দেখো তো, তোমার আর আমার কথা তোমার পরিবার জানলে আমি শিওর ওরা আমাদের মেনে নিবে না। এখন যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে কয়দিন মেনে নিবে না? 1 দিন, 2 দিন, সর্বোচ্চ 1 বছর, তারপরে ঠিক মেনে নিবে। তুমি ওদের একমাত্র মেয়ে, মেনে না নিয়ে কোথায় যাবে? আর যদি পরিবারের জন্য নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলো, সারা জীবন আফসোস করতে হবে। এখন তুমি বলো, তুমি কি করতে চাও? পৃথিবীতে যতই ভালোবাসার মানুষ আসুক না কেন স্যার, পরিবারের মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আর না পারবে তাদের মতো ভালো রাখতে। আমি তাদের যে পরিমাণে জ্বালাই, ওরা আমার সব কিছু চুপচাপ সহ্য করে। রাগ করে 2 কথা শোনালে আমি রাগ করে যদি না খেয়ে থাকি, দিন শেষে আদর করে বুকে টেনে নেয়। রাত 2টো বাজলেও তুলে আদর করে খাইয়ে দেয়। আপনি তাদের কষ্ট দেওয়ার কথা বলছেন? আমি পারবো না। আমার প্রিয় মানুষ আর পরিবার দুজনকেই চাই। আমাকে পেতে হলে একজনকে বেছে নিতে হবে। তাহলে আমি কাউকে বেছে নেব না, আমি নিজেকে বেছে নেব। আমি চাকরি করব, বিয়ে করব না, নিজের মন মতো বাঁচতে পারবো। এখানে আপনিও কষ্ট পাবেন না, আর আমার পরিবারও কষ্ট পাবে না। আমি কাউকে কষ্ট দিতে পারবো না। চামড়ার মুখে অনেক কথা বলা যায় চৈতালি। সমাজ তোমাকে তোমার মনের আশা পূর্ণ হতে দিবে না। পরিবার পরিবার করছো, একদিন তোমার পরিবারই তোমাকে কষ্ট দিবে। তুমি চাইলেও তোমাকে তোমার মনের আশা পূর্ণ হতে দিবে না কেউ। তুমি এখন অনেক ছোট চৈতালি, তাই বুঝতে পারছো না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো না আমরা ঘুরতে যাই। আমি যেতে পারবো না স্যার। বিয়ে তো করবে না, আমার ছোট ছোট আবদারগুলো তো পূরণ করে দিতে পারো। চৈতালির খুব ভয় হচ্ছে। আবিরকে সে যতই ভালোবাসুক না কেন, আবির এখনো চৈতালির কাছে অপরিচিত একটা ছেলে। এভাবে অপরিচিত একটা ছেলের সাথে একা একটা মেয়ে যাবে ভাবতেই চৈতালির গায়ে কাঁটা দিয়ে উঠল। তুমি ভয় পাচ্ছ চৈতালি? ওই উপরওয়ালার কসম, তোমার এতটুকু ক্ষতি করব না, আর এতটুকু ক্ষতিও হতে দিব না। সময় নষ্ট করো না প্লিজ, আমি বেশি সময় নিব না। অনেক বুঝিয়ে চৈতালিকে রাজি করলো আবির। চৈতালির ভয়ে পুরো শরীর কাঁপছে। আবির বাইকে উঠে বসলো। চৈতালি ধীর পায়ে আবিরের পিছনে বসলো। আবিরকে ধরলো না, বাইকের পিছনে শক্ত করে ধরে আছে চৈতালি। 30 মিনিট পরে শহর থেকে একটু গ্রামের দিকে এসে আবির বাইক থামিয়ে দিল। ধান কাটা ফসলের ফাঁকা মাঠ পড়ে আছে। গ্রামে চিকন আঁকাবাঁকা রাস্তা, রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে যাচ্ছে। চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। আবির হাঁটতে শুরু করলো। চৈতালি আবিরের পিছনে পিছনে গেল। 2 মিনিট পরে একটা বিশাল মাঠের সামনে এসে দাঁড়ালো দুজন। পুরো মাঠে মানুষ গিজগিজ করছে। হরেক রকমের দোকান বসেছে। চারদিকে বাচ্চারা ছোটাছুটি করছে। বাহারি রকমের ফুলের গাছ। নাগরদোলা থেকে বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে। বড়রা মজা করে হইচই করে উঠছে। চারদিক থেকে গরম জিলাপির সুঘ্রাণ ভেসে আসছে। ফুচকা আলার দোকানে জমেছে ভিড়। বসেছে বাহারি রকমের সাজসজ্জার দোকান। চৈতালি সব চিন্তা নিমিষেই উবে গেল। উৎফুল্ল হয়ে মেলার মধ্যে প্রবেশ করলো। স্যার, এটা গ্রামীণ মেলা তাই না?
এটা কোনো স্কুল। আমার এক বান্ধবী আমাকে গ্রামীণ মেলা সম্পর্কে বলেছিল, আমাকে কিছু ছবি দেখিয়েছিল, তাই আমার বুকে বুঝতে বাকি রইল না এটা গ্রামীণ মেলা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানেন, আমি গ্রামীণ মেলাতে আসব। ভেবেছিলাম আমি ভাই ভাবিকে নিয়ে আসব। আমি ছোটবেলায় তানহাকে নিয়ে আসছিলাম, কাচের চুড়ি কিনে দেই নাই বলে মাটিতে গড়াগড়ি করে কান্না করছিল। চৈতালির কেন জানি আবিরের কথায় মন খারাপ হলো না, আগ্রহ নিয়ে বলল, আমি বুঝি না ভাবি এত কাচের চুড়ি করে কেন? কি আছে কাচের চুড়ির মধ্যে? সারাদিন কাচের চুড়ি করে ভাইয়ার সাথে ঝগড়া করে। আজকে ভাবির জন্য কাচের চুড়ি কিনে নিয়ে যাব। একদম না, ও মেয়ে চুড়ি ভেঙে হাত কেটে ফেলবে। ইফাত একদম ঠিক কাজ করে তানহাকে চুড়ি কিনে না দিয়ে। তুমি চুড়ি নিবে? আমারও কাচের চুড়ি অনেক পছন্দ, তবে ভাবির মতো এত পছন্দ করি না। আমরা ঘুরতে এসেছি, এখন ভাবির কথা বাদ, চলো তোমাকে চুড়ি কিনে দেই। বলেই সামনের দিকে এগোতে লাগলো। চৈতালি সবকিছু ঘুরে ঘুরে দেখছে। সবাই তার প্রিয়জনের নিয়ে ঘুরতে এসেছে। মাঠের এক অংশে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কেউ নাচ করে নেমে যাচ্ছে, কেউ হাসির মজার নাটক নিয়ে হাজির হচ্ছে। চৈতালি সবকিছু উপভোগ করছে। দুজন মিলে বেশ কিছুক্ষণ মেলায় ঘুরলো। চৈতালি চলো চলে যাই। স্যার আর একটু। এখন তোমার মনে হয় দেরি হচ্ছে না? কেউ দেখলে কিন্তু বাসায় বলে দিবে। দিবে বকা, এমনিও খাবো অমনিও খাবো। শান্তি করে সবকিছু দেখতে দেন, আর একটা নাচ দেখে চলে যাব। পাগল নাকি? আমি পারবো না, চলো, না হলে তোমাকে রেখেই চলে যাব। বলেই হাঁটা শুরু করলো আবির। চৈতালি চুরির দোকানের সামনে দাঁড়ালো। দোকানদারকে বলল, মামা আমাকে লাল নীল আর কালো রঙের চুড়ি দুটো করে দিবেন। চৈতালির কোনো সারা শব্দ না পেয়ে আবির পিছনে তাকালো। চৈতালিকে চুরির দোকানের সামনে দেখে রেগে গেল কিছুটা। তোমার কাচের চুড়ি পরতে হবে কেন যদি হাত কেটে যায়? আপনি নিজেই কিনে দিতে চেয়েছিলেন। চেয়েছিলাম, কিন্তু কিনে দেই নাই। পরে ভাবলাম কাচের চুড়ি কিনে দেওয়া ঠিক হবে না। কাচের চুড়ি নিয়ে আপনাদের এত কিসের সমস্যা? কথা কম বলো, তাড়াতাড়ি চুড়ি হাতে নাও, দ্রুত বাসায় যেতে হবে। চৈতালি চুরি নিয়ে 25 টাকার একটা নোট বের করে দোকানদারের কাছে দিল। আবির চৈতালির দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপরে দোকানদারকে বলল, মামা ওর টাকা ফিরিয়ে দিন, আমি আপনাকে টাকা দিচ্ছি। শুনুন, আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমার কাছে সব সময় টাকা থাকে। আমি অন্যের থেকে কিছু নেওয়া পছন্দ করি না। ঘুরতে এসেছি, নিজের টাকায় জিনিস কিনতে চাই। মামা আপনি টাকা খুচরো করে দিন। চৈতালির কথায় আবির একটু অপমান বোধ করলো, তবুও কিছু বুঝতে দিল না। চুরি নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ইফাদের কাজ শেষ, খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসলো। তানহার সাথে ঘুরতে যাবে ভাবতেই মনটা ফুরফুরে হয়ে গেল। তবে বেশি আশা করতে নেই, বেশি আশা করলে তা কখনো পূর্ণ হয় না। সেটা কি আর ইফাত জানতো? চিন্তা করতে করতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সেদিকে খেয়াল নেই। যখন খেয়াল করলো তখন একটা গাড়ি এসে ইফাতকে রাস্তার মাঝে ফেলে দিল। মুহূর্তের মধ্যে রাস্তা রক্তে ভিসে গেল। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। গাড়িওয়ালা ইফাতকে সরতে বলেছিল, ইফাত খেয়াল করে নাই। ইফাতের অসচেতনতার কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। সবাই মিলে ইফাতকে কাছের একটা হসপিটালে নিয়ে গেল। তানহা ইফাতের জন্য অপেক্ষা করছে, কখন আসবে। বিকেল হয়ে আসছে প্রায়। দুপুরে গোসল করে নামাজ পড়ে খেয়ে বসে আছে। ইফাদের কোনো খোঁজ নেই। তানহার মন খারাপ হয়ে গেল। নিজের ফোন হাতে নিল, ইফাদের নাম্বারে ফোন করলো, কিন্তু অপরিচিত কণ্ঠে ভেসে আসলো, আপনি যাকে ফোন দিয়েছেন উনি অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ওনার কে হন? তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। তানহা একটা চিৎকার দিল। ফোনটা হাত থেকে বিছানায় পড়ে গেল। উঠে শাশুড়ি মায়ের কাছে যাবে, তার শক্তিটুকু পাচ্ছে না। পুরো শরীর অবশ হয়ে আসছে, পা যেন চলছে না। শরীরের রীতিমতো কাঁপুনি উঠে গেছে। তানহার চিৎকার শুনে রোকেয়া বেগম তানহার রুমে আসলেন। কি হয়েছে মা, তুমি চিৎকার করলে কেন? আম্মা উনি অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি ওনার কাছে যেতে হবে, চলুন। বলেই পাগলের মতো চলে যেতে লাগলেই রোকেয়া বেগম তানহাকে ধরে ফেলেন।
বিপদের সময় কজন মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে? রোকেয়া বেগম ঠান্ডা মাথায় আছেন। তানহার সাথে যদি সেও পাগলামি করে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে না। চুপ, কি হয়েছে? কান্না করছো কেন? একটু দাঁড়াও, আমি এখনই আসছি। আমাদের ইফাদের চিকিৎসা এমনি এমনি করে দিবে। খালি হাতে চলে যাব? বলেই নিজের রুমে গেল। কিছু টাকা হাতে নিয়ে বাসায় তালা দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। তানহার বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মনটা ইফাতকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। ছোট বাচ্চাদের মতো কান্না করছে। রোকেয়া বেগম স্তব্ধ হয়ে গেছেন। মুখে নেই কোনো কথা। বাইরে যতটা শক্ত দেখাচ্ছেন, ভেতর থেকে তিনি দুমড়ে মুচড়ে যাচ্ছেন। অবশেষে হসপিটালে পৌঁছে গেল দুজন। তারা পরিচয় দিয়ে একটা লোক ইফাতের ফোন তাদের হাতে ধরিয়ে দিয়ে সবাই চলে গেল। ডক্টর ইফাতকে দেখছে। তানহা আর রোকেয়া বেগম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তানহা আল্লাহর কাছে ইফাদের জন্য দোয়া করছে। চৈতালি বাসায় এসে অবাক হয়ে গেল। তাদের বাসায় কখনো তালা ঝুলানো থাকে না, তাহলে আজকে হঠাৎ কি হলো যে বাসায় তালা দিতে হলো? চৈতালি তানহাকে কল দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। তানহা ফোন বাসায় রেখে গেছে। চৈতালি চিন্তায় পড়ে গেল। ইফাতকে ফোন দিতেই তানহা ফোন ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে সবকিছু জানালো। সবকিছু শুনে চৈতালির আত্মা কেঁপে উঠল। সবকিছু ফেলে দ্রুত হসপিটালের দিকে ছুটে গেল। আপনার